তে গালে হাত দিয়ে সামনের দিকে তাকায়। তে দেখতে পায় ওর সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং জিওন জংকুক। সবাই তো অবাক হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। তে তো ছলছল চোখ নিয়ে জংকুকের দিকেই তাকিয়ে আছে। এদিকে জংকুক রেগে চোয়াল শক্ত করে বলে, তুই কলেজে পড়তে আসিস নাকি এসব করতে আসিস? তে জংকুকের ধমক শুনে কেঁপে ওঠে। পাশ থেকে জিমিন বলে ওঠে, ভাইয়া তুমি যা ভাবছো তা। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস, আবার ওর হয়ে সাপাই গাইছিস? তোকে তো আমি পরে দেখে নিব, এটা কলেজ তাই কিছু বললাম না। জিমিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জিমিন যে কিছু বলবে তার সুযোগটাও দিচ্ছে না জংকুক। আর তে কি বলবে? ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, কারণ চরটা অনেক জড়িয়ে দিয়েছে জংকুক। কি হলো, কথা বলছিস না কেন? কাকা কাকিয়া তোকে কলেজে পাঠিয়েছে কিসের জন্য? আর তুই কি মনে করেছিস তুই বড় হয়ে গেছিস, তাই না? তে তো মাথা নিচু করে কান্না করেই যাচ্ছে, কোনো কথার জবাবই দেয় না তে। তবে তে চুপ করে থাকার কারণে জংকুকের রাগ আরো বেড়ে যায়। জংকুক রেগে মেগে তের হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে আর বিড়বিড় করে বলতে থাকে, তোর প্রেম করার শখ, তাই না? আজ সারা জীবনের মতো প্রেম করার শখ ঘুচিয়ে দিব আমি। ভাইয়া তুমি তেকে নিয়ে কোথায় যাচ্ছ? আমার কথাটা তো একবার শোনো ভাইয়া। এ শোনে কার কথা? জংকুক তের হাত টানতে টানতে গাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করায়। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটের পাশের সিটে তেকে বসিয়ে দেয়। জংকুক এসে ড্রাইভিং সিটে বসে। জিমিন তাড়াতাড়ি করে এসে পিছনের সিটে বসে। জংকুক ড্রাইভ করতে শুরু করে। তে পাশে বসে এখনো ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে, তবে কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ পর জিমিন দেখতে পায় জংকুক তাদের বাড়ির রাস্তায় যাচ্ছে না, অন্য রাস্তায় যাচ্ছে। সেটা দেখে জিমিন বলে, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? এদিকে। জংকুক জিমিনের কথা শুনে লুকিং গ্লাসে অগ্নিদৃষ্টিতে তাকায় জিমিনের দিকে। সেটা দেখে জিমিন চুপ করে বসে থাকে, আর কোনো কথাই বলে না। এদিকে জিন বেগম অনেক টেনশন করছে, কারণ 4 ঘন্টা হয়ে গেছে, ছেলে মেয়েদের এখনো আসার নাম নেই, এখনো বাসায় ফিরেনি। এটা নিয়ে জিন বেগমের কোনো টেনশন হচ্ছে না। টেনশন হচ্ছে জংকুক কল রিসিভ করছে না, ওদের আবার কিছু হলো না তো, সেটা ভেবেই টেনশন করছে জিন বেগম। জিন বেগম ড্রয়িং রুমে বসে ওদের আসার অপেক্ষা করতেছিল। এরই মাঝে বাসায় কলিং বেল বেজে ওঠে। জিন বেগম তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। জিন দরজা খুলেই দেখে তে, জিমিন, জংকুক, সুগা দাঁড়িয়ে আছে। সেটা দেখে জিন বলে, তোদের আসতে এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি তোরা? আর জংকুক তুই কল কেন রিসিভ করছিলি না? কতবার কল করেছি দেখেছিস? জংকুক জিনের কথার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা উপরে চলে যায়। জিন বেগম সেটা দেখে বলে, কই যাচ্ছিস জংকুক কোনো কথার উত্তর না দিয়ে? এই সুগা ওর আবার কি হয়েছে? কিছু না বলেই এমন চলে গেল কেন? বড় মা কিছু না, আসলে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল তো, তাই ভাই একটু আমার উপরে রেগে আছে। ও আচ্ছা, তা এত দেরি হলো কেন তোদের বাসায় আসতে? এদিকে তেজিমিন কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে। এই তো একটু সবাই মিলে ঘুরে আসলাম, এই জন্য বড় মা একটু লেট হয়ে গেছে বাসায় আসতে। আচ্ছা যা, তাহলে তোরা সবাই ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার বেড়ে দিচ্ছি। ক্ষুধা তো লেগেছে, সারাদিন কি খেয়েছিস না খেয়েছিস? আয় তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য খাবার বাড়ছি। আচ্ছা বড় মা। এই বলেই সুগা ওখান থেকে চলে যায়। তেজিমিনও সুগার পিছে পিছে তাদের রুমে চলে যায়। এদিকে জিন বেগম খাবার বেড়ে সবাইকে ডাকতে শুরু করে, তবে সবারই একই উত্তর, কেউই খাবে না, আর কেউ খেতেও আসেনি। রাত 10টা বাজে, সবাই ডিনার করার জন্য ডাইনিং টেবিলে আসে, শুধু তেজিমিন ছাড়া। সেটা সুবিন সাহেব খেয়াল করে আর বলে, কি হলো, তেজিমিন কোথায়? ওরা কি ডিনার করবে না? সেটাই তো, ওরা এখনো আসেনি কেন? বাবা আপনারা খেতে শুরু করেন, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যাও আয়ু, ওদেরকে নিয়ে আসো। আয়ু চলে আসে ওদের ডাকার জন্য। জিমিনকে ডাক দেওয়ার সাথে সাথে জিমিন চলে আসে আয়ুর সাথে, তবে তেকে ডাকতে আসলে তে যেতে চায় না। ভাবি আমি খাবো না, আমার ক্ষুধা নেই। কেন খাবে না? কি হয়েছে তে? তোমার আবার জ্বর আসছে নাকি? এই বলেই আয়ু তের কপালে হাত দেয়। কই না তো, জ্বর তো আসেনি, তাহলে খাবার খাবে না কেন? এমনি খেতে ইচ্ছে করছে না ভাবি। কিছু কি হয়েছে নাকি কেউ তোমাকে বকেছে? বলো আমাকে, আমি তাকে বকে দিব। ভাবি তুমি নিচে যাও, আমি তাকে নিয়ে আসি। আয়ু আর কথা বাড়ায় না, আচ্ছা বলে ওখান থেকে চলে যায়। তে বনু আর রাগ করে থাকিস না, চল খাবার খেয়ে নিবি। না জিমিন আমি খাবো না, তুই যা, তুই খেয়ে নে। দেখ ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তাই তোকে একটু শাসন করে, তুই আর রাগ করে থাকিস না, চল নিচে খাবার খাবি। তোর ভাইয়া আমাকে একটু শাসন করে? দেখ চর মেরে আমার গালের অবস্থা কি করে দিছে, আর তখন জোর করে কি করলো? বিশ্বাস করতে আমার ভাইয়া তোকে অনেক ভালোবাসে, এখন যদি তুই নিচে না যাস
ভাইয়া কিন্তু আইসা তোকে জোর করে নিয়ে যাবে, তখন আর একটা গালে চড় মারবে, তখন বুঝবি মজা। তার আগেই নিচে চল। তুইও আমাকে ভয় দেখাচ্ছিস? তোর ভাইয়ের অবস্থা কি করি তুই শুধু দেখিস, এর মজা তো আমি পরে নিব। আচ্ছা আচ্ছা, পরে যা করার করে নিস। এখন চল নিচে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করছে। আয়ু নিচে চলে আসে, সেটা দেখে জেহব বলে, কি হলো আয়ু, বনুরা আসেনি? এরই মাঝে তেজিমিন চলে আসে, সেটা দেখে সুগা বলে, ওই তো তেজিমিন চলে এসেছে। তেজিমিন এসেই চুপচাপ খেতে বসে, কোনো কথা বলে না। তেজিমিন, জঙ্কুক, সুগা আজ চুপচাপ খাচ্ছে। আজ আর কেউ কোনো কথা বলছে না, কোনো ঝগড়া করছে না। পরিবেশটা খুব শান্ত শান্ত লাগছে জেহপের কাছে। আয়ুও ওদের দিকে খেয়াল করছে, তবে কি হয়েছে সেটা বুঝতে পারছে না। জিমিন, এত চুপচাপ কেন? কি হয়েছে তোদের? এত শান্ত থাকার মেয়ে তো তোরা না, কি হয়েছে? তোদের কি কেউ কিছু বলেছে? বল আমাকে। কই দা ভাই, কিছু হয়নি তো। এদিকে তে খাচ্ছে কম, খাবার নাড়াচাড়া করছে বেশি, আর কি যেন মনোযোগ দিয়ে ভাবছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এম আর সুবিন অফিসের কাজ নিয়ে কথা বলছে, তাই তাদের এদিকে কোনো মনোযোগ নেই। সুগা আরে আরে জঙ্কুকের দিকে তাকাচ্ছে কিছুক্ষণ, আবার তের দিকে তাকাচ্ছে কিছুক্ষণ, আর জঙ্কুক আরে আরে তেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এদিকে যে হোক তেকে ডাকছে, সেই দিকে তো তের কোনো খেয়ালই নেই। তে, এই বনু, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? আমি রাক্ষসী না, বিশ্বাস করো দা ভাই, আমি রাক্ষসী না। তে বনু, এসব কি বলছিস? তুই কেন রাক্ষসী হতে যাবি? কে বলেছে তোকে রাক্ষসী? নাকি কার্টুন দেখে ভয় পেয়েছিস? এই বলেই জেহব হাসতে শুরু করে। তের বোকা বোকা কথা শুনে সুগা, জিমিন, আয়ু, জেহব সবাই হাসতে শুরু করে। কি হলো, তোরা এত হাসতেছো কেন? কি হয়েছে এখানে? দেখো না মা, তে বনু কি সব বলছে, ও নাকি রাক্ষসী। আবার হাসাহাসি শুনে তের ঘুর ভেঙে যায়। তে এখন বুঝতে পারছে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছে। তবে তে জঙ্কুকের দিকে তাকায়, একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়, আর মনে মনে বলে, রাক্ষস একটা, সব এই রাক্ষসটার জন্য হয়েছে। এদিকে জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়, তবে সেটা আর কেউ দেখতে পায় না। এর তো মাথাটাই নষ্ট হয়ে গেছে, সারাদিন কার্টুন দেখতে দেখতে। হয়েছে, এখন সবাই চুপচাপ খেয়ে নে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায়। তে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তে যাবে, তখনই দরজা লাগানোর শব্দ পায়। সাথে সাথে দরজার দিকে তাকায়। তে সেখানে জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে। তে ভয় পেয়ে যায় আর ভাঙা ভাঙা গলায় বলে, জঙ্কুক ভাইয়া, আপনি আমার রুমে কি 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 করছেন এত রাতে? জঙ্কুক দরজা লাগিয়ে তের সামনে এসে তের গাল চেপে ধরে আর চোয়াল শক্ত করে বলে, ওই, আমি তোর সামনে আসলে সমস্যা, অন্য ছেলেদের হাত দিয়ে ফুল নিতে গা ঘেঁষাঘেঁষি করতে সমস্যা হয় না, তাই না? ভাইয়া লাগছে আমার। ভাইয়া আপনি আমাকে ভুল বুঝছেন। এখন আমি তোকে ভুল বুঝছি, তাই না? তোকে যেন আর না দেখি অন্য ছেলেদের সাথে কথা বলতে। যেদিন দেখবো তে, সেদিন তোর শেষ দিন হবে, মাথায় রাখিস। এই বলেই জঙ্কুক তের গাল ছেড়ে দেয় আর সামনে দাঁড়িয়ে থাকে। এদিকে তে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর বলে, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়। এই বলেই জঙ্কুক তের রুম থেকে হন হন করে চলে যায়। সকালবেলা তের ঘুম ভেঙে যায়। আজ তের একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তে দেখতে পায় জিন ইয়ঞ্জুন মিলে নাস্তা বানাচ্ছে। তে এসেই ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। এরই মাঝে জঙ্কুক মর্নিং ওয়াক করে বাসায় আসে। মা, আমাকে এক কাপ কফি দাও তো। জিন বেগমের কাছে কফি চেয়ে জঙ্কুক নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। ইয়ঞ্জন বেগম সবিন সাহেবের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছিল রুমে, তখনই তেকে দেখতে পায় আর বলে, তুই জঙ্কুকের কফিটা দিয়ে আয় তো, আর আমি তোর বাবাকে চাটা দিয়ে আসি। আমি কফি বানাবো? তোকে বানাতে হবে না, তুই শুধু একটু দিয়ে আসবি জঙ্কুকের রুমে, তোর মামুনি কফিটা বানিয়ে দিবে। মা, আমি পারবো না ওই রাক্ষসটাকে কফি দিয়ে আসতে। তুই কি বললি? কিছু না মা, আমি কিছু বলি নেই। তুমি যাও, পাপার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে আসো। তোকে আমি পরে দেখে নেব তে, তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। বড় ভাইকে এসব কেউ বলে? ইয়ঞ্জন তেকে বকতে বকতে রুমে চলে যায়। এইদিকে তে মনে মনে জঙ্কুককে বকা দিতে থাকে। শয়তান রাক্ষস একটা, কাল আমাকে কি জোরে থাপ্পড় মেরেছে, আমার গাল এখনো ব্যথা করছে। আপনাকে তো আমি। তের হঠাৎই কিছু একটা মনে পড়ে যায়, সাথে সাথে বলে ওঠে, আইডিয়া, বলেই একটা ডেভিল স্মাইল দেয়, দিয়ে কিচেনে চলে যায়।
মামুনি, তোমার কি জঙ্কুক ভাইয়ের জন্য কফি বানানো হয়ে গেছে? জিন বেগম কফির জন্য পানি গরম দিতে দিতেই বলে, না তে, এইমাত্র পানি গরম দিলাম। কফি বানানো হয়ে গেলে তোকে ডাক দিব। থাক মামুনি, তোমাকে কফি বানাতে হবে না, তুমি অন্য কোনো কাজ করো, আমি কফি বানিয়ে নিচ্ছি। জিন বেগম তের কথা শুনে একটু অবাক হয়। যে মেয়ে কখনো কিচেনে আসে না সেই মেয়ে নাকি আজ কফি বানাবে। জিন বেগমের তো ভাবতেই অবাক লাগছে। তে, তুই সত্যিই কফি বানাবি? তুই পারবি তো? থাক, তোকে বানাতে হবে না, হাত আবার পুড়িয়ে ফেলবি, আমিই বানিয়ে দিচ্ছি। আরে মামুনি, আমি পারবো, তুমি এত চিন্তা করো না তো, আমি বানিয়ে নিচ্ছি। যাও, তুমি অন্য কাজ করো। জিন বেগম আর কিছু বলে না, সে অন্য কাজ করতে শুরু করে। তবে তের কফি বানাতে 5 মিনিটেরও বেশি সময় লাগে। তে কফি বানিয়ে নিয়ে জঙ্কুকের জন্য নিয়ে যাচ্ছিল হাসি হাসি মুখে। তে জঙ্কুকের রুমের সামনে এসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আর বিড়বিড় করে বলে, আল্লাহ, আমি রাক্ষসের গুহায় আইসা পড়ছি, কিছু হলে তুমি আমাকে বাঁচিয়ে নিও আল্লাহ। তে দরজার কাছে দাঁড়িয়ে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে। তোর ভাবনা চিন্তা শেষ হলে এখন কফিটা দিয়ে যা। তে জঙ্কুকের কথা শুনে চমকে যায় আর মনে মনে বলে, এই রাক্ষসটা কিভাবে বুঝলো আমি এসেছি? ধুর, আমিও যে কি বলি না, এটা তো একটা রাক্ষস, আর রাক্ষস তো মানুষের গন্ধ শুকেই সব বলে দিতে পারে। এরপরে তে আস্তে আস্তে রুমের ভিতরে আসে। জঙ্কুক মাত্রই শাওয়ার নিয়ে এসেছে, তাই আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করতেছে। এরপরে শরীরে পারফিউম লাগিয়ে পিছনে ফিরে তাকায়। জঙ্কুক পিছনে ফিরে দেখে তে কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক সেটা দেখে তের হাত থেকে কফিটা নিয়ে নেয়, তবে কফিটা মুখে দেয় না। জঙ্কুক তের দিকে একটু আর চোখে তাকায়। তে আর 1 মিনিটও ওখানে দাঁড়ায় না, জঙ্কুকের রুম থেকে দৌড়ে পালিয়ে আসে। জঙ্কুক তেকে পালিয়ে যেতে দেখে একটা মুচকি হাসি দেয় আর কফিটা খেতে শুরু করে। তে এখনো যায়নি, জঙ্কুকের রুমের দরজার পাশে দাঁড়িয়ে আবারও বিড়বিড় করে বলে, রাক্ষস হলে কি হবে, চয়েজ আছে বলতে হবে, পারফিউমের স্মেলটা মারাত্মক। তে, তুই এসব কি ভাবছিস? যে কাজে এসেছিস সেটা তো ভুলেই যাচ্ছিস। এই বলেই তে নিজের গালে নিজেই থাপ্পড় মারে। এরপরে আবারও জঙ্কুকের রুমের ভিতরে উকিঝুঁকি মারে। তবে সে যেটা দেখে সেটা দেখে তে খুব অবাক হয়। তে দেখতে পায় জঙ্কুক স্বাভাবিকভাবেই কফিটা খাচ্ছে। তের মতে তো কফিটা ফেলে দেওয়ার কথা, তাহলে জঙ্কুক কিভাবে খাচ্ছে? তের এখন মাথা ঘুরছে। তে সোজা হয়ে দেয়ালের সাথে দাঁড়ায় আর মনে মনে বলে, 1 চামচ না, 2 চামচ না, 3 চামচ মরিচের গুঁড়ো মিশিয়েছি, আরও আছে সাথে 2 চামচ লবণ। সেটা এই লোকটা খাচ্ছে কি করে? তের মাথায় তো কিছুই ধরছে না, কি হচ্ছে এটা? এদিকে জঙ্কুক একটা ডেভিল স্মাইল দেয় আর মনে মনে বলে, আমি জানি এটা তোর কাজ, তবে এই প্রথমবার আমার জন্য কফি নিয়ে এসেছিস, সেটা কি আমি ফেলে দিতে পারি তে?